সম্মানিত দর্শকবৃন্দ, নিয়মিত নিউজে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের বিষয় বর্তমান সরকারের 6 মাস পূর্তিতে সাফল্য এবং ব্যর্থতা, এবং সাথে শেখ হাসিনার ভাষণের প্রতিক্রিয়া হিসেবে ধানমন্ডি 32 নম্বরের বাড়ি ভাঙচুর দিয়ে শুরু করে বিভিন্ন বিষয় আলোচনা। আমরা আলোচনা করব যে শেখ হাসিনা 5ই আগস্ট পলায়নের পর যে ইউনূস সরকার দায়িত্ব গ্রহণ করলেন, তার এই যে 6 মাসে 6ই ফেব্রুয়ারি, 5ই ফেব্রুয়ারি, 8ই ফেব্রুয়ারি বিভিন্ন রকম শেখ হাসিনার পরামর্শে ছাত্রলীগ যে তাণ্ডব চালালো, বিভিন্ন রকম ষড়যন্ত্র তথ্য উদ্ঘাটন করলো, এ বিষয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করব। 6 মাস যে অতিবাহিত হলো এই সরকারের, এই অন্তর্বর্তী সরকারের যে 6 মাস অতিবাহিত হলো, এই সরকারের আসলে কি সফল না ব্যর্থ, আসলে কি দরকার ছিল, কি করা হয়েছে, এটা নিয়ে আমরা একটা মূল্যায়ন করার চেষ্টা করব। সাথে শেখ হাসিনা যে দিবালোক স্বপ্ন দেখছে, যে আবার ফিরে আসার যে স্বপ্ন, সেটা কি আসলে সফল হবে, সে কি সফল হবে না, এটার ব্যাপারে আমাদের একটা মূল্যায়ন থাকবে এই ভিডিওতে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা প্রথমে ফিরে আসি। 5ই আগস্ট সরকারের পতনের পর থেকে 8ই আগস্ট দায়িত্ব গ্রহণ করলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। তাদের প্রথম দরকার ছিল শেখ হাসিনার সহ সকল আমলিকের বিচার নিশ্চিত করা। দ্বিতীয় যে দায়িত্বটা ছিল, যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদেরকে পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা। কিন্তু আসলে কি তাই হয়েছে? এই ক্ষেত্রে যদি বলা হয়, এই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার কিংবা বিপ্লবী সরকার, যাই বলেন না কেন, এটা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কারণ এখনো পর্যন্ত আহতদের, 24 আগস্টের আহতরা এখনো রাস্তায় নেমে সরকারের কাছে দাবি জানাচ্ছে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য। এই কারণে আমরা বলতে পারি যে যে বিশাল প্রত্যাশা নিয়ে যে 6 মাস অতিবাহিত করলো ডক্টর ইউনূসের সরকার, এ ব্যাপারে পুরোপুরি ব্যর্থ না হলেও কিছু আশা জাগানো কিছু বিষয় আমাদের সামনে উপস্থাপন করা যায়, আপনাদের সামনে উপস্থাপন করব আমরা। এমন কিছু বিষয়, যেমন শেখ হাসিনা সহ কিছু নেতাকর্মীদের বিচার অলরেডি শুরু হয়েছে। ডক্টর ইউনূস নিউজ সম্পাদকের সাথে একটা সাক্ষাৎকারে বলেই ফেলেছে সে বুঝতে পারছে না বিষয়টা কেমন, কি হয়েছে, এমনকি কার কাছ থেকে টাকা নিয়ে জুলাই অভ্যুত্থানের আহতদেরকে দিবে, এটাও বুঝতে পারছে না। আসলে বিষয়টা এমন কিছু উপদেষ্টা নিয়োগ হয়েছে যে উপদেষ্টাগুলো আসলে তেমন দক্ষও না, আবার রাজনৈতিক গুণসম্মত না। কিছু কিছু উপদেষ্টা অলরেডি স্বৈরাচারের দোসর হিসেবে তাদেরকে নিজেদেরকে উপস্থাপন করা শুরু করেছে। যেমন ফারুকীর কথা তো বলাই যায়, নতুন করে উপদেষ্টা সংস্কৃতি মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছে। আসলে ফারুকী সম্পূর্ণভাবে স্বৈরাচারের দোসর। কেন, কিভাবে নিয়োগ হচ্ছে, এই জিনিসটা আমাদের কাছে বোধগম্য নয়। অবসরপ্রাপ্ত জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানের শেষ দিকে এসে এই জেনারেল একটা অভাবনীয় ঘটনা ঘটেছিল। তার নেতৃত্বে কিছু অবসরপ্রাপ্ত কর্মকর্তা জুলাইয়ের একেবারে শেষ মুহূর্তে এসে একটা সংবাদ সম্মেলন করে। যদিও জেনারেল ইকবাল করিম ভূঁইয়া সাবেক সেনাপ্রধান, শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধান ছিল, কিন্তু বিবেকের তাড়নায় সে তার প্রোফাইল লাল করে দিয়েছিল এবং সে মাঝে একটা স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে। সেই স্ট্যাটাসটা এমন যে বিভিন্ন সময় বিভিন্ন, এই যে রুশ বিপ্লব দিয়ে শুরু করে ফরাসি বিপ্লব,
বিভিন্ন বিপ্লবের সাথে যদি তুলনা করা হয় তাহলে 24-এর বিপ্লবকে আধা বিপ্লব হিসেবে উনি অভিহিত করেছেন। আধা বিপ্লব কেন বলছে? কারণটা শুধুমাত্র এই যে আধা বিপ্লবটা মূলত সম্পূর্ণ বিপ্লব হওয়ার আগেই, যেমন মাতৃগর্ভে 8 মাস 7 মাসে যে সিজার করে কোনো বাচ্চা প্রসব করে, যেমন হয় এই 24-এর এই যে বিপ্লবটা তেমনই হয়ে গেছে। 24-এর বিপ্লবে গণভবন, রাষ্ট্রপতি ভবন, বিভিন্ন ভবন সম্পূর্ণ একসাথে কলাপস করার কথা ছিল, কিন্তু আসলে কি তাই হয়েছে? হয়নি। যখন 5ই আগস্ট বিজয় আসলো, তখন নিয়ম অনুসারে যারা বিজিতরা বিপ্লবীদের কাছে যে ধন্যবাদ দেওয়ার কথা, সেখানে উল্টো বিপ্লবীরা 5টা রাজনৈতিক দল, জামাত ইসলামী, বিএনপি দিয়ে কিছু রাজনৈতিক দল এবং ডক্টর আসিফ নজরুলকে বঙ্গভবনে যে স্বৈরাচারের দোসর সেই শেখ হাসিনার পাঁচাটা যে লোকটা তার কাছে ধন্যা দেয়, এটা বিপ্লবের কোনোভাবেই পর্যবেক্ষিত হয় না, বিপ্লব হতেই পারে না এটা। এই কারণে বিপ্লবে আধা বিপ্লব হিসেবে জেনারেল ইকবাল করিম ভূঁইয়া এদেরকে অধিহিত করেছে। আমরাও মনে করি যে এটা আসলে আধা বিপ্লব হয়েছে। আধা বিপ্লবের কারণেই এই সরকার পদে পদে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, চুপ্পুকে সরাতে পারছে না। বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে যে আন্দোলন গড়ে উঠেছে তাদেরকে আছে মোকাবেলা করার কোনো ক্ষমতা তারা অর্জন করতে পারছে না। কেন পারছে না? কারণ কি? এটা জিনিসটা আমাদের গভীরে প্রবেশ করতে হবে। এটার কারণ হচ্ছে, মূল কারণ হচ্ছে যে এই যে বিপ্লবী সরকার না হওয়ার কারণে 32 নাম্বার সেদিন পুড়ে যে গেল, বিভিন্ন ভেঙে চুরে তছনছ করে দিল ছাত্র জনতা। এ নিয়ে মানুষের মধ্যে কিছু মানুষের খুব দরদ উতলিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরাও সহিংসতা কোনো কিছু আমরাও পছন্দ করি না, কিংবা আমরা ধারণা করি যে এটা কোনো বিষয় এটা সহিংসতাভাবে হোক, এটা আমরাও চাই না। কিন্তু যে হাজার হাজার ছাত্র জনতাকে পিটিয়ে গুলি করে, হেলিকপ্টারের থেকে গুলি করে বিভিন্নভাবে হত্যা করা হলো, এটার ব্যাপারে মানুষের কোনো আগ্রহ নেই। যে ব্যক্তিরা এই যে বিপ্লবের কথা বলে এই যে 32 নম্বরের ধোয়া তুলে বিভিন্ন রকম কথা বলার চেষ্টা করছে, এরা স্বৈরাচারের চরম দোসর। আমরা আশ্চর্য হয়ে যাই যখন বিএনপিকে দেখি এই স্বৈরাচার আওয়ামী লীগের সুরে সুর মিলিয়ে যখন ফেব্রুয়ারি মাসে শেখ হাসিনার সেই দোসর ছাত্রলীগ তার ফেসবুক পেজে বিভিন্ন রকম কর্মসূচি ঘোষণা করে, সাথে সাথে কর্মসূচি বিএনপির পক্ষ থেকে আসে। আসলে বিএনপির পক্ষ থেকে যখন আসে তখন আমরা হতবাক হয়ে যাই। আসলে কি তারা কি বিএনপি ভুলে গেল যে সেদিনের কথা, যে মির্জা ফখরুলের সে মৃত্যুর কাছাকাছি যে পিটাতে গেঞ্জি ছিঁড়ে ফেলানোর সেই দৃশ্যটা কি ভুলে গেল? সেই দৃশ্যটাকে ভুলে গেল জয়নাল হাজারী, সেই দৃশ্যগুলো ভুলে গেল। বিএনপির ফারুক যে চিফ হুইপ ছিল, তাকে যে বিভিন্ন সময় পিটানো হলো হারুনের নেতৃত্বে, সে ডিবি হারুন, সেই বিএনপি সেই কথাটা কিভাবে ভুলে গেল? 2014 সাল, 2018 সাল, এই যে ভোট ডাকাতির সেই দৃশ্য বিএনপি কিভাবে ভুলে গেল? আমরা অবাক হয়ে যাই। আমরা ভাবতে পারি না এইটা কিভাবে সম্ভব। চুপ্পুকে সারাতে গেলে বিএনপি বাধা দেয়। হায় রে, আমি কোনো দলের বিষাদাকার করতে চাই না। বিএনপি আসলে নির্যাতিত একটা দল। যে দলগুলো নির্যাতিত তার ভিতরে একটা নিঃসন্দেহে একটা দল হচ্ছে বিএনপি। এই বিএনপি দলের যে আত্মত্যাগ একদম কম নয়। তাহলে কেন বিএনপি স্বৈরাচারের সুরে সুর মিলিয়ে চুপ্পুকে অপসারণ করতে দেবে না? ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে জুলাই অভ্যুত্থান হয়েছে, জুলাই বিপ্লব হয়েছে, জুলাই বিপ্লবে কেন
একটা স্মারকলিপি এখনো পর্যন্ত তৈরি করতে দেয়নি। এটার ব্যাপারে কেন কথা ওঠেনি? জুলাই আগস্টের ঘটে যাওয়া গণহত্যাকে আর জুলাই অভ্যুত্থান বলুন আর গণজাগরণই বলুন, আমরা তাদের কোনো বিষয় মনে করি না। মূল যে বিষয় সেটা হচ্ছে এটা কোনো সমস্যাই নাই, আপনি যাই মনে করেন। আপনি কি এই জুলাই বিপ্লবের যে হাজার হাজার শহীদ হয়েছে, এই শহীদদের বিচার চান, না হলে বিচার চান না? এটাই মূল কথা। আসলে যদি বিচার চান তাহলে সর্বপ্রথম যে দরকার, এই যে সংবিধান, এই যে ফ্যাসিস্ট সরকার যে সংবিধান 17 বছর ধরে কুরে কুরে বিভিন্নভাবে ফ্যাসিস্ট তৈরি করেছে, শেখ হাসিনাকে এই সংবিধান ছুঁড়ে ফেলার দরকার। প্রথমে আমরা ছুঁড়ে ফেলার কথা এই কারণে বলছি, যে সংবিধান মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে, যে সংবিধান রাতের ভোট করার উৎসাহ যোগায়, যে সংবিধান মানুষকে হত্যা করার কথা ভাবে, সেই সংবিধান কোনো অবস্থাতেই সংবিধান হতে পারে না। সেই সংবিধান আসলে ছুঁড়ে ফেলানোর উপযোগী। আসলে আমরা কিছুদিন পরে ভুলে যাই, সব কিছু ভুলে যাই। বাঙালি এমন এক জাতি, যে জাতি আজকে মাছ খেয়েছে, গতকাল যে খেতে দেয়নি এই কথা ভুলেই যায়। আজকে মাছ খেতে দিয়েছে, মাংস খেতে দিয়েছে, গতকাল যে পিটাইছে এই কথাটা আমরা ভুলে যাই। কেন ভুলে যাই? ভুলে যাওয়ার তো কথা নাই। ভুলে যদি যেতেই হয় তাহলে জুলাই বিপ্লবকে কিভাবে ভুলে যাবেন আপনারা? আপনি সেই দৃশ্য কি ভুলে গেছেন, যে অসীমের দৃশ্যটা, সেই ইয়ামিনের গাড়ি থেকে পড়ার সে দৃশ্যটা? মাঝে একদিন এমন একটা ঘটনা ঘটল যে যাত্রাবাড়ির যে দৃশ্যটা, চারিদিকে লাশ আর লাশ, যে একজন কেউ লাশের টেনে নিয়ে যাচ্ছে, কেউ লাশ হাতে তুলে দেখছে কে বেঁচে আছে কিনা। এই দৃশ্য সামান্য 6 মাস হয়ে গেল, আমরা ভুলে গেলাম। এটা ভুলে গেলে চলবে না আমাদেরকে। আসলে রাজনীতি আমাদের মিথ্যার উপরে দাঁড়িয়ে রয়েছে। 18 কোটি মানুষ যা দেখলো, আপনি সেটা দেখতে পারেন কিনা, তাহলে আপনি বলতে হবে আপনি আসলে অন্ধ। আপনি অন্ধ না হলে এই যে জুলাই বিপ্লবে এত বড় একটা ঘটনা ঘটলো, তাহলে বিএনপি কিভাবে ভুলে গেল? কিভাবে এমন কথা বলতে পারলো? লুটপাটের সহযোগী বিবেক বঞ্চিত মানুষের ভিতরে চিরতর অন্ধ করে দিয়েছিল। এমন অন্ধ যদি না হয় তাহলে এমন কৃতকর্মের পরেও শেখ হাসিনা কেন এখনো পর্যন্ত ক্ষমা প্রার্থনা করেনি? এই খুনের বিচার করতে ব্যর্থ হলে, ভোটাধিকার, ন্যায় বিচার, সুশাসন আর মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে যদি ব্যর্থ হই, তাহলে এই লাশের কবর খুঁড়ে একসময় উঠে আমাদেরকে দায়ী করবে। আমরা এই রক্তের নদীতে ভেসে যাওয়ার এই পুরো দেশটাকে আমরা আবার করে গড়ে উঠবো কিনা, এটা আছে আমাদের প্রশ্ন। এখন 32-এর কথা, 32 ধানমন্ডির কথা আমরা বলতে পারি। 32 ধানমন্ডি আসলে সত্য স্বাধীনতার আঁতুড়ঘর বলা হয়। আসলে কি স্বাধীনতার আঁতুড়ঘর? বঙ্গবন্ধু শেখ মুজিব গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় এসে বাকশাল প্রতিষ্ঠা করলো। এই বাকশালের প্রথম জন্ম কোথায় আমাদেরকে একটু ভাবার দরকার। বাকশালের প্রথম জন্ম কিন্তু এই ধানমন্ডি 32। ধানমন্ডি 32কে শুধু স্বাধীনতার আঁতুড়ঘর বললে ভাবলে হবে না। স্বাধীনতার আঁতুড়ঘর যদি হয় তাহলে স্বাধীনতার কবর রচনা হয়েছে এই 32-এ। তাহলে যেটা আঁতুড়ঘর হয় সেই কবর রচনার জায়গাটাকে আমরা পূজা করব, না হলে উচ্ছ্বাসনে অধিষ্ঠিত করব? শেখ হাসিনা কী করে পারে? কি করে এই লোকটা এখনো নখে রক্তের ছোপ দাগ, তাদের মুখে চোখে সব জায়গায় রক্ত লাগানো আছে, সেই রক্তের দাগ মুছার আগেই আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখে? হায় রে ক্ষুধা, হায় রে মানুষ, এই সব কথা কিচ্ছু ভাবে না। এই যে হাজার হাজার কোটি, লক্ষ লক্ষ কোটি টাকা ব্যাংকিং খাত থেকে লুটপাট করে নিয়ে যে বিভিন্ন জায়গায় বিদেশে পাচার করেছে, এই সব কথা বলে যে 6 মাসে একেবারে বিস্মৃত হয়ে গেল মানুষ।
এইটা মানুষের চরিত্র হওয়ার দরকার না। অবশ্যই সূর্য একদিন উঠবে, আবার নতুন দিগন্ত উন্মোচিত হবে, এই পৃথিবীর ধরনীর পরে আবার নতুন করে জেগে উঠবে মানুষ। মানুষের মতো মানুষ যখন গড়ে উঠবে, তখনই আমরা প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে পারবো। আমরা চাই না আবার নতুন করে কোনো স্বৈরাচার এই বাংলার জমিনে আসুক। এই স্বৈরাচার যে পতন হয়েছে, আবার নতুন স্বৈরাচারের জন্মও আমরা চাই না। আমরা চাই আবার বাংলার মানুষ, বাংলার জনগণ, বাংলাদেশের মানুষ এই যে বিভিন্ন ভোটাধিকার, বিভিন্ন গণহত্যার শিকার হয়েছে, আর কোনো গণহত্যার শিকার যাতে না হয়, এই জিনিসটা আমরা চাই। এই চাওয়াটাকে খুব বেশি কিছু? অবশ্যই বেশি কিছু নয়। আমরা চাই এই গণহত্যা মুছে যাক, আবার নতুন সূর্য উদিত হোক, নতুন কিছু হোক, আমরা এইটা চাই। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা শেখ হাসিনার প্রত্যাবর্তন যেমন চাই না, শেখ হাসিনা হয়ে আর কেউ এই গদি নসীন হয়ে আবার আমাদের উপরে অত্যাচার চালাক, এমনও কিছু চাইব না আমরা। আপনারা কি মনে করেন? আসলে আমরা চাইতে পারি? যদি আমরা চাই, তা মনে করব আসলে সত্যিই আমরা অন্ধ। আমরা অন্ধ না হলে মানুষ কিভাবে পারে, কিভাবে এই গণহত্যাকে ভুলে যে সাথে সাথে আবার নতুন করে নির্বাচন নির্বাচন বলে চিল্লাতে? নির্বাচন হবেই, নির্বাচন হওয়ারই দরকার। কারণ গণতন্ত্রে আমাদের শিরায় উপশিরায় মিশে আছে। কিন্তু আগে সংস্কার, পরে নির্বাচন। এটা যদি সংস্কার যদি সঠিকভাবে না হয়, তাহলে কি হবে জানেন? হবে কি, আবার নতুন করে কোনো স্বৈরাচার উদ্ভব হবে। আবার নতুন করে ডক্টর ইউনূস এমন একটা ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্বের জন্য সারা পৃথিবীর মানুষ তাকে সমাদর করে। এই যে ইন্ডিয়া এত যে গণতন্ত্রের জন্য লাফাচ্ছে, বারবার বলছে যে গণতন্ত্র গণতন্ত্র আবার ফিরে আসুক। কই? যখন 2014 সালের বিনা ভোটে নির্বাচন হয়েছিল, তখন তাদের কোনো হুঁশ ছিল না যে গণতন্ত্র ফিরে আসতে হবে, গণতন্ত্র ভোটাধিকার ফিরে আসতে হবে। তখন তো আর কোনো চিন্তা চেতনা ছিল না, তখন তো আর তাদের কোনো ভাবনা ছিল না যে গণতন্ত্র ফিরে আসতে হবে। সর্বশেষে আমরা বলতে পারি, ধানমন্ডি 32 যেমন মানুষের, বঙ্গবন্ধুর কাছে, আমৃতির কাছে, শেখ হাসিনার কাছে যেমন পবিত্র স্থান, আর বাচ্চাদের এই লাশ, বাচ্চাদের যে বিচার, বাচ্চাদের হত্যার যে বিচার, এটা মানুষের, বাংলার মানুষের হৃদয়ে ধারণ করে আছে। এই কারণে আমরা চাই বাংলাদেশের মানুষ আবার জেগে উঠুক, আবার এই স্বৈরাচার রুখে দেওয়ার যে 18 তারিখে হরতাল ডেকেছে শেখ হাসিনা, এই শেখ হাসিনার এই দুরভিসন্ধি নিঃসন্দেহে ভেঙে তছনছ হয়ে যাবে, এই আশাবাদ আমরা ব্যক্ত করতেই পারি। এই আশাবাদ ব্যক্ত করা ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই। এই পথ আমাদের একমাত্র পথ, এই গন্তব্যই আমাদের একমাত্র গন্তব্য হওয়া উচিত। ধন্যবাদ সবাইকে।